নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ রয়েছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, আপনাকে এতদিন ধরে পাইনি, তার কারণ আপনি ব্যস্ত ছিলেন ভোটের কাজে। সামনেই লোকসভা ইলেকশন, আপনি কতটা ব্যস্ত আমি জানি। আজকে যে এইটুকু সময় আমাদের জন্য বের করেন তার জন্য থ্যাংক ইউ। আর আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। থ্যাংক ইউ। প্রথমে যে প্রশ্নটা করবো শুভাশিস দা, যে বিজেপির যে নির্বাচনী ইশতেহার বেরিয়েছে, সেই ইশতেহারের বয়ান সম্পর্কে আপনার কি বলবেন? প্রোগ্রেসিভ, এগিয়ে যাওয়াটাকেই মাথায় রেখে করেছেন। সব থেকে বড় কথা, এক্সপ্লেনেটরি, বুঝিয়েছে প্রতিটা অংশে কি করতে চাইছেন, তার ইমিডিয়েট এফেক্ট কি, ব্রডার এফেক্ট কি, পরবর্তীকালে আরো কি কি এফেক্ট আসতে চলেছে সেটা বুঝিয়েছে। এবং বুঝিয়েছে বলে আমার মনে হয় ইশতেহার বুঝতে সাধারণ মানুষের সুবিধা হবে, এবং সাধারণ মানুষের এটা বুঝতে সুবিধা হবে যে এই ইশতেহারের পরে আগামী দিনে তার কি এফেক্ট আসতে চলেছে। তো প্রোগ্রেসিভ, আমার এক কথায় বলতে গেলে বলবো এটা বাস্তবিক, এবং আগামীকে মাথায় রেখে যা যা ওরা করতে পারে এবং করতে চলেছে তার যে একটা দিক আছে, সেই দিকটাকে বুঝেই এই ইশতেহারটা বানানো। বিজেপি দাবি করেছে যে লোকসভা ভোটে এতটাই ভালো নাকি বাংলায় ফল করবে বিজেপি, যে 2026 সাল পর্যন্ত তৃণমূলের নাকি আর কোনো অস্তিত্বই থাকবে না। এইটা একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে আপনি কতটা সমর্থন করেন? দেখুন, আমার প্রফেশন থেকে এইটুকুনি বলতে পারি, কোনো সরকার পড়ে যাক আর কোনো সরকার থাকুক, তার প্রেডিকশন করাটা উচিত নয়। কিন্তু এটা বলতে পারি যে যদি বিজেপি গতবার যতগুলো সিট পেয়েছিল তার থেকে কিছুটা হলেও বেটার করে, তাহলে অবশ্যই একটা ডিপ্লোম্যাটিক প্রেশার প্রেজেন্ট স্টেট গভর্নমেন্টের উপরে পড়বে এবং সেটাকে পলিটিসাইজ করার চেষ্টা করবে। দেখুন, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অ্যাডভান্টেজ সিচুয়েশনে সবাই নেবে, যে সিটে বসবে সেই অ্যাডভান্টেজ নেবে। তো যদি বিজেপি একটু হলেও ড্রাইভিং সিটে যায়, তারা অ্যাডভান্টেজ নেবে এবং সেটাই পলিটিক্স। এবং যদি সেই জিনিসটা করতে সার্থক হয়, তাতে সরকার পড়ে যাবে কি যাবে না সেটা তো সময় বলবে। তবে প্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তৃণমূল কংগ্রেস পরিচালিত, তারা যথেষ্ট চাপে পড়বে। তৃণমূল সরকারের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ, একের পর এক অভিযোগ। তৃণমূলের অনেক হেভিওয়েট নেতারা এখন জেলে রয়েছেন। এই বিষয়গুলো কিন্তু সকলের চোখের সামনে আসছে, এবং কিভাবে তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, শাহজাহান ইত্যাদি ইত্যাদি একাধিক প্রবলেম, যেগুলো তৃণমূলের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে, সেরকম ঘটনা কিন্তু ঘটছে, সাধারণ মানুষ দেখছে। কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে গিয়ে যেটা সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে, সেটা হচ্ছে 26,000 মানুষ যারা এতদিন চাকরি করতেন, তিনি হঠাৎ করে তারা বেকার হয়ে গেলেন। এটার সঙ্গে জড়িত তৃণমূল, কারণ সেই নিয়োগ দুর্নীতি। এবং এর ফলে যে একটা ঐতিহাসিক রায় হাইকোর্ট দিল যে 26,000 মানুষ বেকার হয়ে গেলেন, এর এফেক্ট কতটা তৃণমূলের দিকে নেগেটিভ ওয়েতে পড়বে, আর এর এই এফেক্টটার কতটা ফায়দা আপনার মনে হয় যে বিজেপি তুলতে পারে? বিজেপি কি এতটা সাংগঠনিক শক্তি আছে যে এই ঘটনার ফায়দা বা এত কিছুর ফায়দা তুলে নিজের জায়গাটা আরো বেশি পাকা করতে পারবে? দেখুন, আমি গোটা উত্তরটাকে এই দুটো ভাগে ভাগ করছি। হ্যাঁ, প্রথম ভাগটা হলো ঘটনাটা ঘটেছে কি ঘটেনি। জাজমেন্ট আসছে জুডিশিয়ারি থেকে, কোনো রাজনৈতিক দল এই কথাগুলো বলেনি। জুডিশিয়ারি যখন জাজমেন্টটা দিয়েছে, আজকের ডেটে প্রমাণিত এরকম একটা ঘটনা ঘটেছে। এখানে সাংগঠনিক শক্তি কতটা অ্যাডভান্টেজ নিতে পারবে, তার থেকেও এক ধাপ এগিয়ে থাকবে ভোট ব্যাংক কতটা গুরুত্ব দেবে এই এজেন্ডাকে। ভোট ব্যাংকে বোঝা উচিত, যদি তাদের বাড়িতে কোনো চাকরি প্রার্থী নাও থাকে, তাহলে কি এই চাকরি দেওয়া নেওয়ার যে প্রক্রিয়াটা ছিল, এটা কি কোনো সাধু প্রক্রিয়া? সেটা তো নয়। যদি সেটা না হয়, তাহলে স্টেট গভর্নমেন্ট চাক কি না চাক, এই দোষের ভাগিদার তারা। এ ব্যাপারে তারা পিছু পা হলে চলবে না। তারা যে একটা হাত দেওয়ার চেষ্টা করছে, আমি 26,000 লোকের পাশে আছি, আমি 26,000 মানুষ আমার সাথে আছে, সম্পূর্ণ মিথ্যে কথা। 26,000 লোকের পাশে যদি তারা থাকেন, তারা বকলমে এটাও বলে দিচ্ছেন যে যারা ধরুন ফেক বা ফ্রডুলেন্সিকে সহায়তা করে চাকরিটা পেয়েছে, তাদের পাশেও তারা আছে। তার মানে একজন সুপ্রিমো কখনোই এটা বলতে পারেন না যে আমি খুব নেগেটিভ কিছু লোকজনের পাশে আছি, যারা গভর্নমেন্ট মেশিনারিকে ফ্রড করে বা গভর্নমেন্ট মেশিনারিকে বিভিন্নভাবে নেগেটিভ ইউজ করে তারা নিজের অ্যাডভান্টেজ তৈরি করেছে। এটা বলতে পারেন না, এর মানে তাই দাঁড়ায়। এবার আসছি কনসার্নের ব্যাপারে। বিরাট কনসার্ন, আমার তো ব্যক্তিগতভাবে খুব কনসার্ন মনে হচ্ছে। সেটা হচ্ছে এই 26,000-এর মধ্যে একটা বড় অংশের মানুষ তারা আছেন যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। এই মানুষগুলোর কোনো ফিল্টারেশন প্রসেস জুডিশিয়ারির কাছে আছে কি? কারণ জাজমেন্ট তো এক স্তর বেরিয়ে গেল, আগামী দিনে এটা কাউন্টার অ্যাপিলও হবে, নিশ্চয়ই হবে, হয়েছে হয়তো কিছু ক্ষেত্রে। এটার কাউন্টার অ্যাপিল হোক চাই না হোক, এই ফিল্টারেশন প্রসেসটা কি? এই ফিল্টারেশন প্রসেসটা যদি
না থাকে, তার মানে দাঁড়াচ্ছে এদের প্রতিটা মানুষকে আবার করে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তাদেরকে চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি সেটা হয়, সেটা কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের কাছে এটা খুব ভয়ঙ্কর। যারা যোগ্য প্রার্থী নয় তাদের কাছে এটা বলবো একটা সেকেন্ড অপরচুনিটি হতে পারে, বাট যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু রিসিভ পাবে। সুতরাং এখানে একটা ব্যালেন্স জুডিশিয়ারিকেও বুঝতে হবে, এবং এখানে একটা ব্যালেন্সের জন্য আমার কথায় যারা পলিসি মেকার বা যারা জুডিশিয়াল পলিসির সাথে আছে তাদেরকেও বসে কোথাও একটা ফিল্ট্রেশন প্রসেসের দিকে যেতে হবে, যেখানে যোগ্য প্রার্থীদের একদম ছেড়ে দেওয়া যাবে না। মোদির গ্যারেন্টি না মমতার গ্যারেন্টি, মানে এই যে ঘটনাটা ঘটলো তারপরে মোদির গ্যারেন্টির উপর মানুষ ভরসা রাখবেন নাকি মমতার গ্যারেন্টির উপর মানুষ ভরসা রাখবেন, কি মনে হয় আপনার? দেখুন, এটা মানে সরকার করছি না প্রেসার কুকার কিনছি বুঝতে পারছি না। মানে তো হকিংসের গ্যারেন্টি হতো একটা সময়, হ্যাঁ, যে যত প্রেসারই দিন ফাটবে না। এখন গভর্নমেন্ট যখন গ্যারেন্টি দিতে শুরু করেছে, সেই সূত্রপাতে বলতে পারি দুটো গভর্নমেন্টই বোধহয় প্রেসারটা ফিল করছে, তাই বলছে আমার গ্যারেন্টি আমি ফাটবো না। জোকস অ্যাপার্ট, মোদিজির গ্যারেন্টির পিছনে যেই যে ইস্তেহারের লিঙ্কেজ আমি দেখলাম, অনেক বড় কিছু চেঞ্জ তারা আনতে চলেছে, এবং সেই চেঞ্জগুলো আনতে চলেছে বলেই তারা কিন্তু নিজেদেরকে তৈরি করছে, সেটা ইস্তেহার থেকেই প্রমাণিত। কাউন্টার গ্যারেন্টি আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীও দিতে শুরু করেছেন। এবার পয়েন্টটা হচ্ছে কাউন্টার গ্যারেন্টিগুলো দিলেই তো হবে না, কাউন্টার গ্যারেন্টিগুলো রাখতে হবে। রাখার প্রসিডিওরগুলো সেটা ক্লিয়ার করতে হবে। আজকে যদি আমার একটা গভর্নমেন্টের এগেনস্টে এত রকমের অ্যালিগেশন থাকে, এত রকমের কোয়েশ্চেন মার্ক থাকে, এত রকমের আঙুল তোলা থাকে, তিনি কতটা গ্যারেন্টি দিচ্ছেন না দিচ্ছেন সেটা কি সত্যি কোনো প্রায়োরিটি থাকে? প্রায়োরিটি থাকে না, তো সেটা গুরুত্বই হারাচ্ছে। দেখুন, পলিটিক্সে কাউন্টার লজিক দিতে গেলে আমি যা কিছু বলতে পারি, আপনি কিছু একটা বললেন আমি তার কাউন্টারে একটা কথা বললাম, কিন্তু তার তো একটা ভ্যালিডিটি থাকতে হবে, তার তো একটা এমন প্রসেস থাকতে হবে যার মাধ্যমে একটা সাধারণ গ্রামের ভোটার আপনাকে ভোট দেবে যখন, সে তো সেই গ্যারেন্টিটা যে আপনি দিচ্ছেন তার উপরে আস্থা রাখতে হবে। সে আস্থাটা রাখতে কতটা পারবে, আমার যতটা বাংলার গ্রাউন্ড লেভেলে কাজ করে দেখলাম, সেখানে আমার অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে সেই বিষয়গুলো সম্বন্ধে। দাদা, আমরা এর আগে দেখেছিলাম, হয়তো অন্য প্রসঙ্গে আসছি, যে আমরা এর আগে দেখেছিলাম যে সিপিএম এর যতজনকেই ভোটে দাঁড় করানো হয়েছে এরকম লোকসভা ভোট বা বিধানসভা ভোটে, তারা সেই পুরোনো দিনের সেই নেতারা, শত্রুগুম্ফ সম্বলিত বৃদ্ধ এরকম। সেখানে দাঁড়িয়ে এবার সিপিএম এর দেখা যাচ্ছে যে দীপশিতা ধরের মতো নতুন মুখদেরকে, একদম তরুণ তাজা রক্তকে তরুণ তুর্কি যারা, তাদেরকে ভোটে দাঁড় করানো হয়েছে। এই যে মানে একটা পরিবর্তন আনলো সিপিএম, তাতে কি মনে হয় যে কোনো রকম ভাবে তাদের পক্ষে ভোটে কয়েকটা অন্তত আসন জেতা সম্ভব হবে? দেখুন, আসন জেতাটা পরবর্তী জিনিস, প্রথম জিনিসটা হচ্ছে ইন্ডিকেশন। ইন্ডিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আগামীর জন্য ভাবনা শুরু করেছে, একটা জায়গা থেকে সিপিএম মুভ করতে শুরু করেছে। যে স্ট্যাগনেন্সিটা এসেছিল না, একটা জায়গায় জলটা দাঁড়িয়ে গেছিল। আমি একটা ডিজিটাল মার্কেটিং এর জামানায় দাঁড়িয়ে একজন 70, 80, 85 বছরের লোককে পলিসি বানাতে দিতে পারি না, যে পার্টি পলিসি কি হতে পারে, যে আমাদের পার্টি কিভাবে ডিজিটাল মার্কেটিং করবে। সেখানে একটা বাচ্চা ছেলে, ধরুন তার 30 বছর বয়স, 35 বছর বয়স, 25 বছর বয়স, 27 বছর বয়স, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, তারা সদ্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট স্কলার, তারা যখন বানাবে তারা তো অবভিয়াসলি তার বিপরীতে বেশি জানবে না। সুতরাং এদেরকে যখন এগিয়ে দিচ্ছে, তার মানে কোনো একটা জায়গায় গিয়ে সিপিএম এখন আগামীর কথা ভাবতে শুরু করেছে। এটা কিন্তু তাদের অন্তরীণ যদি জিনিসপত্রগুলোকে একটু নজর দেন, তাহলে সেদিক থেকে একটা কিন্তু পজিটিভ ইন্ডিকেশন। এবার গেল ভোট ব্যাংকের। ভোট ব্যাংক প্রভাবিত একটা সংখ্যা হবে, এবং আমি আবারও বলছি, আগেও আপনাদের ইন্টারভিউতে আমি বলেছিলাম, সিপিএম সিট পাবে কি পাবে না সেটা তো সময় বলবে। যদি 1-2 সিট পাওয়ার চান্স আছে, কিন্তু যদি সিট নাও পায়, সিপিএম এর ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। সিপিএম যদি আপনি অ্যাজ এ ইউনিট দেখেন, একটা ইউনিট হিসাবে দেখেন, তাহলে ভোট পার্সেন্টেজ বাড়বে, এবং সিপিএম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তাদের ভোট পার্সেন্টেজ বাড়বে, এবং সেটা আমার মনে হয় 4ঠা জুনের পরে সেটা আপনারা দেখতে পাবেন। শুভাশিস দা, সি ভোটার বলছে যে বিজেপি 20টা আসন পাবে এবং তৃণমূল 20টা আসন পাবে, এর সাথে আপনি কতটা সহমত? বাকি দুটো কারা পাবে? বাকি হয়তো- দুটো কারা পাবে এটা নিয়ে? হয়তো কংগ্রেস আর সিপিএম ভাগাভাগি করে। আচ্ছা, যাই হোক, 20টা পাবে, তার ঝামেলা মিটেই গেল, তাহলে তো আর কেউ এগিয়ে থাকলো না, ভাই ভাই একসাথে চলবে। 20টা, আমার মনে হয় না 20টা আসন থাকবে, আমার ব্যক্তিগত কথা। হ্যাঁ, আমি আবার বলছি, এটা আমার একদম ব্যক্তিগত কথা, 20টা আসন থাকবে বলে মনে হয় না। বিজেপি আগের 18টার থেকে বেশি পাবে, একটা হলেও বেশি পাবে, এবার সেটা 3টে হলেও বেশি পেতে পারে। আর
তৃণমূল একটা হলেও দুটো হলেও আসন কমবে, হুম। সেটা 20টা তৃণমূলে আটকে থাকলেও বিজেপি 20-21-এর মধ্যেই থাকবে। দাদা আপনি নিজে তো বরানগরের মানুষ, এবারে সারা মানে আমরা নিজেরা যেমন শুধুমাত্রই লোকসভা ভোট দেবো, সেখানে আপনারা কিন্তু বিধানসভার একটা উপনির্বাচনও দেবে, উপনির্বাচনেও আপনাকে ভোট দিতে হবে এবং লোকসভাতেও ভোট দিতে হবে, দুবার ভোট দিতে হবে। তো সেখানে দাঁড়িয়ে অ্যাডভান্টেজেস পজিশনে কে রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, উপনির্বাচনে যে দুজন প্রার্থী লড়ছে বড়নগর থেকে, সজলবাবু এবং সায়ন্তিকা। সজলবাবু সিজন পলিটিশিয়ান, নিজে পলিটিক্স করেন, 24 আওয়ার পলিটিশিয়ান। সেক্ষেত্রে সায়ন্তিকার পলিটিক্যাল ডোমেনটা নতুন, আগেও করছেন তিনি অনুষ্ঠান, বাট সাংগঠনিক পলিটিক্স বা ইলেকশন পলিটিক্সটা তো আলাদা, সেটা নতুন। বাট যেহেতু আমি ব্যক্তিগত স্তরে জানি বলে বলছি, বরানগরে তৃণমূল কংগ্রেসের নিজস্ব সংগঠন কিন্তু ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং। এবং সজলবাবুকে জিততে গেলে কিন্তু একটা সাংগঠনিক জয় নিতে হবে। সেক্ষেত্রে বরানগর ওয়ার্ডটা কিন্তু মানে বরানগর সিটটা কিন্তু অদ্ভুত। তাতে কিছু ওয়ার্ড আছে বরানগর মধ্যে, আবার কিছু ওয়ার্ড আছে যেটা বেসিক্যালি কামারহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে ঢুকে যায়। তো এই যে দুটো ওয়ার্ডের কম্বিনেশন আছে, এই সবকটা ওয়ার্ডের সামঞ্জস্য রাখা এবং একটা নতুন সাংগঠনিক পরিকাঠামোকে নিজের হিতে ব্যবহার করা, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা করাটা খুব ডিফিকাল্ট। আশা করি উনি করতে পারবেন, উনি সিজন পলিটিশিয়ান, উনি করবেন এবং জিতবেন বা যাই হোক রেজাল্ট। কিন্তু তৃণমূল কংগ্রেস বরানগরে ভীষণ শক্তিশালী, ভীষণ শক্তি। সেটা তাপস রায় থাকুক, তাপস রায় আজকে অন্য দলে থাকুক, তার যে সংগঠনটা আছে সেই সংগঠনটাকে সম্মান করতেই। তাহলে যদি সজল ঘোষকে আপনি একটু হলেও এগিয়ে রাখছেন, কারণ উনি একজন সিজন পলিটিশিয়ান, তাহলে সেক্ষেত্রে ওনাকে এগিয়ে রাখার পেছনে কি কি পয়েন্ট আছে? উনি সংগঠনটাকে কিভাবে নিজের ব্যবহার করতে হয় সেটা উনি জানেন। একটা জিনিস জানবেন, খুব ডেরোগেটিভ একটা টার্ম ইউজ করে অনেকেই, টপ ইন ক্যান্ডিডেট, মানে কেকের উপরে বসিয়ে দেওয়া। সেরকম ক্যান্ডিডেটদের পক্ষে সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হলো সংগঠনকে নিজের হিতে আনা, নিজের সাইডে আনা। এটা খুব ডিফিকাল্ট জব টু ডু, এটা ইজি নয়। 5 বছর 7 বছর 10 বছর 20 বছর ধরে যারা রাজনীতি করছে, সেখানে সাডেনলি আমি গিয়ে বলবো যে আমি তোমাদের কালকে থেকে লিডার এবং আমার জন্য তোমরা গলা ফাটাও, এবং তারা সবাই আমার জন্য গলা ফাটাতে শুরু করবে, এটা কিন্তু ডিফিকাল্ট। তবে আমি যতটা বুঝছি যে সজলবাবু কিন্তু ওখানে গিয়ে নিজের সংগঠনটাকে তৈরি করছেন এবং যে সংগঠনটা অলরেডি ছিল সেটাকে নিজের হিতে ব্যবহার করার চেষ্টা করছেন। সেটা সেই প্রচেষ্টাটা কিন্তু ভীষণ পজিটিভ। আর অথচ অপরদিকে আমি আবারও বলছি, তৃণমূলের নিজস্ব সংগঠন ভীষণ শক্তিশালী, সুতরাং এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং সিট হতে পারে। ক্যান্ডিডেটের নিরিখে অনেকেই ভেবে বলছেন সজলবাবু এগিয়ে পিছিয়ে, বা সজলবাবু অনেকটাই এগিয়ে, আপনি তো বলছেন যেটা, আমিও বলছি ক্যান্ডিডেটের নিরিখে এটা টাই, কিন্তু যদি সাংগঠনিক ফাইট বলেন সেটা কিন্তু তুল্যমূল্য ফাইট, এটা আপনি কাউকে এগিয়ে রাখতে পারেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, যেখানে সারা দেশে যত সমীক্ষা হয়েছে সমস্ত সমীক্ষাতেই মোটামুটি জানতে পারা যাচ্ছে যে যে সারা ভারত জুড়ে বিজেপি যা ফল করবে সেটা প্রায় 370-372 এরকম কাছাকাছি। বিজেপি যেখানে বলছেন যে আবকি বার 400 পার, কিন্তু সেখানে দাঁড়িয়ে মোটামুটি দেখা যায় 370, 72, 75 এরকমের মধ্যেই ঘোরাফেরা করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন 200 পার করতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত বলছে যে যেটা সমীক্ষা করা হচ্ছে সেগুলো সমস্ত বানানো, বিজেপি নাকি কোটি কোটি টাকা খরচ করে এই ভুয়ো সমীক্ষা তৈরি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং বিজেপি কোনোভাবেই এবারে আর ক্ষমতায় আসতে পারবে না। আপনি কি সাথে সহমত? এটা কোনো ভিত্তিহীন, সত্যি কথা বলছি, এটা আমার কাছে কোনো ম্যাথামেটিক্স মনে হলো না। কিন্তু হ্যাঁ, এটা আমি অঙ্কের নিরিখে বলছি, যেটা 400টা ব্যাপার চলছে সেটাতে আমিও খুব একটা কনভিন্স নই। তার কারণটা আমি কেন বলছি, হিন্দি বেল্ট বা গো বলা হয় বা নর্থ ইন্ডিয়ান যেটা বেল্ট আছে, সেখানে অলরেডি বিজেপি স্যাচুরেটেড, মানে ওর থেকে বেশি সিট আর পাওয়া যেতে পারে না। ধরুন বাংলায় 2-4টে সিট বাড়লো খুব বেশি হলে, আর বাকি জায়গাগুলোতে, বাংলা যদি হিন্দি বলার মধ্যে পড়ে না তবুও বাড়লো, বাকি এমন কোনো জায়গায় গিয়ে বিরাট কোনো সিটের একটা পার্থক্য আসাটা খুব ডিফিকাল্ট। তার মানে পড়ে থাকলো কে? সাউথ ইন্ডিয়া থেকে ভালো ফল করতে গেলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তামিলনাড়ু থেকে মারাত্মক রকম সিট পাওয়া যাবে, বা কোনো এনডিএর কোনো শরিক হিসাবে কেউ সিট নিয়ে বেরিয়ে যাবে, আমার একটু ডাউট লাগছে এই জিনিসটা। তবে আগের ফলের আশেপাশে কি তার থেকে একটু বেটার করতে পারে, ইনফ্যাক্ট মানে বললে হয়তো অন্যরকম শোনাবে, আমি 370টাতেও খুব একটা কনভিন্স নই।
আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে এর আগে, মানে এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এর আগে বিজেপি কার্যত 100% আসন দখল করেছিল, সেই সমস্ত রাজ্যে এবার অনেক কম আসন পাবে। এবং তার বক্তব্য যে উত্তরপ্রদেশে এখন অখিলেশরা খুব ভালো লড়াই করছে, ওখানে বিজেপির লড়াই, মানে ওখানকার আসন কমবে, আগের বারের মতো অত আসন পাবে না। বিহারেও খুব একটা বেশি আসন পাবে না। রাজস্থানে প্রথম দফার লড়াইতেই তারা খুব কুপোকাত হয়ে গেছে। মধ্যপ্রদেশেও ভালো লড়াই করছে কংগ্রেস, ওখানেও পাবে না। এবং বাংলার বিষয়ে তার তো একদম সম্পূর্ণভাবে আস্থা রয়েছে বাঙালির প্রতি, তার নিজের এখানকার মানুষের প্রতি, যে তারা নাকি মা মাটি মানুষের, মানে আস্থা তার সেই মা মাটি মানুষের উপর রেখেছেন। সুতরাং বাংলা থেকেও বিজেপিকে নাকি সরিয়ে দেওয়ার চেষ্টাই বাঙালিরা করবেন। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবির সঙ্গে আপনি কতটা সহমত? একদমই, একদমই সহমত নই। যা বলবেন সেটা মেনে নিতে হবে এটা তো নয়। আমি ওনাকে ভীষণ সম্মান করি ব্যক্তিগতভাবে, বাট এইটা আমি সহমত নই, কারণ ম্যাথামেটিক্স মিলছে না ম্যাডাম, পরিষ্কার কথা। বিজেপি হেরে যাওয়ার যে যেই ক্রাইটেরিয়া আছে, আমি আবারও বলছি, ছোট ছোট রিজনাল পার্টি 20-25টা সিট নিয়ে বিজেপিকে সেন্ট্রাল থেকে ফেলতে পারবে না। একজন একক বড় পার্টি হিসাবে মোর দ্যান 150 সিট অ্যাকোয়ার করতে হবে, যেটা এক এবং অদ্বিতীয়ভাবে করতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে যতদিন না পর্যন্ত নিজে একা 170টা সিটের বেশি পাবে, ততদিন পর্যন্ত বিজেপিকে সেন্ট্রাল থেকে ছোঁয়া যাবে না। এবং আমি আপনাকে এও কথা বলছি, বিজেপি ইন দ্য সেন্স এনডিএ যত সিট আগের বার পেয়েছিল, এবারে তার থেকে বেশি পাবে। হয়তো 370-400 আমি কনভিন্স নই, বাট তার থেকে বেশি পাবে। তাই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, উনি ভীষণ এক্সপিরিয়েন্স একজন পলিটিশিয়ান, উনি এই কথাগুলো বলছেন কর্মীদের এবং তার যে পারিপার্শ্বিক শরিকরা আছেন ইন্ডি অ্যালায়েন্সে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যেমন অখিলেশের নাম নিয়েছে, এটা ওইটাই ট্রাই মনে হয়। বাট এটার মধ্যে ম্যাথামেটিক্স আমি অন্তত পেলাম না। রাজনীতিকরণ হতেই পারে, সব জিনিসেরই হতে পারে। শুভাশিস, একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে তামিলনাড়ুতে বিজেপি গোল্লা পাবে এবং বাম কংগ্রেসই বেশিরভাগ সেখানে পাবে। কর্ণাটক তেলেঙ্গানাতে বিজেপির ফল খুব খারাপ হবে এবং আগের বারের অর্ধেক আসনও পাবে না। কি বলবেন? আমি আবারও বলছি, সাউথ ইন্ডিয়ায় আমার মনে হয় যেটা, বিজেপি নিজের উপরে যত না ডিপেন্ডেন্ট, বিজেপি অ্যালায়েন্সের উপরে বেশি ডিপেন্ডেন্ট। সাউথ ইন্ডিয়াটাকে শুধু নয়, গোটা ইন্ডিয়াতেই একটা জিনিস দেখুন, বিজেপি যে 400-র কথাটা বলছে না, এই 400টা আমার মনে হচ্ছে পুরোটাই এনডিএ বেসড। এবার এই এনডিএ বেসড 400-র যে কথাটা বলছে, সেটাকে আমি যদি ধরেও নিই যে একটা পলিটিক্যাল বুস্টার, তাহলেও আমি বলছি সেটা কোনোদিনই সাউথ ইন্ডিয়াতে বিজেপি নিজের কথা ভেবে বলছে নয়, বিজেপি অ্যালায়েন্সকে নিয়ে বলছে। বিজেপির অ্যালায়েন্সগুলোকে একটু গভীরভাবে দেখুন, খুব ছোট 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 পকেটে তারা ভাগ করা, এবং তারা কিন্তু নিজের মতো কোনো কন্ট্রিবিউট করবে। এবং আরেকটা কথা আবার আমি অ্যাড করছি, ভোটের আগে এনডিএর যে স্ট্রাকচার থাকবে, ভোটের পরে এবং অনেক এরকম পার্টি যারা আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা ভোটের পরে কিন্তু এনডিএ গিয়ে চলতে চায়।